কালই শহরে নিয়ে যাবো, আর ওখান থেকে সুস্থ হয়ে তুমি গ্রামে ফিরবে। আর তুমি আমার কথা দাও সিদ্ধার্থ, জানো না তুমি বাবা মাকে অপমান করলো, তাহলে তুমি ন্যায্য শাস্তি দেবে। স্পিক আউট, স্পিক আউট, বলো বলো। আমি তোমাকে কালই শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি সিদ্ধার্থ। তাই করো, তাই করো বাবা, তাই করো। তুমি গ্রামগুলোকে শহরে নিয়ে যাও, তাহলে সুতান্ত ওকে ওই শেষ করে দেবে, ওকে শেষ করে দেবে। আপনি নিশ্চিন্তে থাকুন মাস্টার মশাই, আমি যে দায়িত্ব নিয়েছি তা আমি পালন করবই। আর আমরা কাল সকালে এই গ্রাম ছাড়বো। খোকা! খোকা, শহরে গিয়ে তোর বাবাকে ভুলে যাবি না তো? মামা তোমাদের কি কখনো ভোলা যায় না? তোমাদের কি কখনো ভোলা যায়? তোমাদের ভুলে দেওয়া মানে তো নিজের অতীতটাকেই ভুলে দেওয়া। মা আমি এই দলে ভুলে গেছি, বাড়িতে না থাকে সময় মতো খাওয়া দাওয়া করে, সময় মতো ওষুধটা খেয়েও বাবাকেও খাই। আমি না থাকলে তোমাদেরকে দেখবে মা। আমি যে তোমার বাবাত খেলে কি করে থাকবো মাগো তোমাকে নাম করে তুলে ভুলে মাগো আধার জীবনে দাও আমার মায়ের দুঃখিত, আমার মায়ের দুঃখিত, আমার মায়ের দুঃখিত, सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। এসো সিদ্ধু এসো। না না না, এতদিন গ্রামে ছিলাম তো, তাই গ্রামটাকে ছেলে দিতে খুব অতর্কিত বন্ধু, খুব অতর্কিত। ও কাকা, তুমি কি গ্রাম থেকে একেবারে গেছো? তুমি তো শহরে যাচ্ছো ট্রিটমেন্টের জন্য। না না তা ঠিক, তবে তবে কি? না তবে আমার দাদা ভাই মানে মা বাবা তো বাড়িতে একা থাকবে। হ্যাঁ, আমার দাদা ভাই যদি মা বাবা ওগুলো মানে অত্যাচার করবে, ও নিয়ে তুমি কিছু ভাবনা, দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হ্যাঁ আছে। বন্ধু বন্ধু তুমি একটু দাঁড়া, তুমি একটু দাঁড়া দাঁড়া বন্ধু, আমি যাবো আর আসবো। তুমি এত দেরি করলে কেন? হ্যাঁ ট্রেনটা ধরে ছেলে করে দেখো, এত দেরি করলে আমি তোমার সঙ্গে খাবার বানাতে গিয়ে দেরি করে ফেলেছি। না, একটু করে খেয়ে নাও। দেখলাম যেদিন আমি এই গ্রামে প্রথম এসেছিলাম, সেদিন তোর মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, আর সেদিন থেকে আমি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। চাই আজ আমি আমার মনের কথাটা খুলে বলি। দেখছি এই মেয়েটাকে কি শুধু ভালোবাসে? না না না, ও ভগবান, কেন তুমি আমায় এত বারে বারে কষ্ট দাও? কেন কেন কেন?
খাবারগুলো থেকে দেরি করে ফেলেছি। শোনো না, একটুখানি খাবার তোমাকে আমি খাইয়ে দিলাম, বাকি খাবারই টিফিন কৌটার মধ্যে রইলো। রাস্তায় বেরোতে বেরোতে তোমার যখন খুব খিদে পাবে তখন তুমি ওখান থেকে খাবার নিয়ে খেও। আর শোনো না, বেশি করে জল খেও, খোলা জল খেও না, সেই কারণে মিনারেল ওয়াটার খাবে। শোনো না, সবশেষে আরেকটা কথা বলি সিদ্ধার্থ, ওই সিঁদুর কৌটোটা আমার হাতে থাকলেও সেদিনে শুধুমাত্র তোমার জন্য ফাঁকা রইল গো, শুধুমাত্র তোমার জন্য। कृपया ध्यान दीजिए 12,621 तमिलनाडु एक्सप्रेस नागपुर भोपाल के रास्ते चेन्नई सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। বাপি, আমার না ড্যান্সের প্রোগ্রাম আছে, তাই একটু প্র্যাকটিস করছিলাম। খুব ভালো, খুব ভালো। সেই ছোট্ট পামেলা আজ কত বড় হয়ে গেছে, শহরের লেখাপড়া শেষ করে আমার কাছে ফিরে এসেছে। তা হ্যাঁ রে মা, বাপি, এবারে তো তোকে বিয়ে করে সংসার করতে হবে। বাপি, তুমি আমাকে এত ভালোবাসো, আর এই দুদিনে আমি তোমার বোঝা হয়ে গেলাম বাপি। বোঝা নয় রে মা, বোঝা নয়। মেয়েদের শ্বশুর বাড়িটাই হচ্ছে নিজের বাড়ি। হাসালে বাপি, তুমি আমাকে হাসালে। হ্যাঁ রে মা, তুই কি বলতে চাইছিস? জানো তো বাপি, এত বড় ভারতবর্ষে না মেয়েদের একটা নিজেদের বাড়ি নেই। যে মেয়েটি যে বাড়িতে জন্মায়, ছোট থেকে বড় হয়, সে বাড়িটা তার নিজের বাড়ি হয় না, সে বাড়িটা হয়ে যায় তার বাপের বাড়ি। তারপর একটু একটু করে বড় হয়, বীর বয়স হয়, তখন তার স্বামীর হাত ধরে একটা অচেনা অচেনা পরিবারে গিয়ে পড়ে। তখন মনে করে যাকে যাক ওনার এটা নিজের বাড়ি, কিন্তু না, ওটা তখন হয়ে যায় তার শ্বশুর বাড়ি। তারপরে কালের নিয়মে শ্বশুর শাশুড়ি মারা যায়, তার যে পুত্র সন্তানটা থাকে সে একটু একটু করে বড় হয়, তখন হয়ে যায় তার ছেলের বাড়ি, তার নিজের বাড়ি নয়। জানো তো বাপি, আমাদের এই সংবিধানে 33% আসন সংরক্ষিত আছে মহিলাদের ভোটে দেওয়ার জন্য, কিন্তু এত বড় দুনিয়াতে জানো তো বাপি, একটি মেয়েরও নিজের বাড়ি নেই বাপি, নিজের বাড়ি নেই। মা, তুই কি বলতে চাইছিস? শহর থেকে তুই কি শিখেছিস? শুনবে বাপি, শহর থেকে আমি এক্সট্রা কি শিখে এসেছি? গ্রামীণ শিক্ষায় অ ক খ শিক্ষিত আর উইল, শহরে আমাকে শিখালো মদ খাবার তাই। গ্রামীণ শিক্ষায় এক দুই এক বিশ্বকবির গান, শহরে আমাকে শিখালো গুরুজনদের প্রতি অপমান। গ্রামীণ শিক্ষায় গ্রন্থশালী নতুন একটা ঘর, শহর আমাকে শিখালো তুই নষ্ট হয়ে ঘোর। গ্রামীণ শিক্ষায় কবি নজরুল জসীমউদ্দিন কবি, শহর আমাকে শেখালো ইন্টারনেট আর পর্নোগ্রাফি ছবি। গ্রামীণ শিক্ষায় যাত্রাপালা দুশুকি বা ভাতু আটিয়াল, শহর আমাকে একটা শেখালো 3টে বিয়ের মেগা সিরিয়াল। গ্রাম শহর শিক্ষা একই, শিক্ষিতরাও গ্রামে বাঁচে, শিক্ষা নিয়ে বড়াই করে শহর শুধু বাদল নাচে বাপি, শুধু বাদল নাচে। চোখে যত আমি দেখছি আমি অবাক হই। তুমি আরো অবাক হবে বাপি, যখন দেখবে আমি শহরে পোশাক ছেড়ে দিয়ে শাড়ি পরে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছি। আর জানতো বাপি, যদি কখনো কাউকে বিয়ে করতে হয় না, তাহলে কিন্তু আমি গ্রামের ছেলেকেই বিয়ে করবো। খুব ভালো, আমি কাল থেকেই তোর পাত্র খোঁজা শুরু করছি। বাপি, আচ্ছা বাপি, আমার মা কি সত্যি সত্যি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন? তুই কি বলতে চাইছিস? না বাপি, আমি চিকিৎসা করছিলাম, আসলে আজকের এই
আমি আমি আমার মাকে খুব মিস করছি বাপি, আমার মাকে খুব মিস করছি। আমার মায়ের মতো বৌদি, ওই মায়ের কথা মনে পড়লে আমার এই মনের ভেতরটা কেমন যেন হয় রে। আর তোর তো মা রে, মা। ওসব কথা থাক, এখন বরং আমরা চলি। ও দাদা, বলি তোমার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে গো। বাপি তুমি বলছো বাপির সঙ্গে প্রাইভেট কথা বলো, আমি ওপর রুমে যাচ্ছি। টাটা বাপি, বাই আঙ্কেল। বল, কি বলবি বল। লেখা, বলি কিছু জানে না। আজকের দিনটা কি গো? আজকের দিন যে 11ই মাস, আর আচ্ছা ওই আমার বৌদি মানে তোমার বইয়ের মৃত্যুদিন গো দাদা। আর এই দিনই তো আমি তোমার কাছে আবদার করে কিছু চাই গো দাদা। রানীমা গো, রানীমা, আরে আমার দাদা এখন আমাকে কিছু বলবে। আর কতদিন তুই আমাকে ব্ল্যাকমেল করবি বলতে পারিস রে ভাই? দাদা, আজও লিখিয়ে নেবো গো, আজও লিখিয়ে নেবো। এই বাড়িটা তুমি আমার নামে লিখে দাও না গো দাদা। একটা একটা করে প্রপার্টি আমি তো তোর নামে লিখে দিয়েছি। দাদা চিন্তা করো না গো দাদা, চিন্তা করো না। এই বাড়িটা থাকবে তোমরা, কিন্তু বাড়িটা থাকবে আমার নামে গো দাদা। আর তোমরা থাকবে কি তো দাস হয়ে গো। একটা গুরুত্বপূর্ণ সিন চলছে দাদা। ও দাদা, আমি কোর্ট পেপার সঙ্গে করে নিয়ে এসেছি গো। এই কোর্ট পেপারে লক্ষ্মী ছেলের মতো কয়েকটা সই করে দাও না গো দাদা। চলো দাদা, চলো দাদা। আবার দেওয়ার শেষ সম্বলটুকু আমি আমি তোর হাতে তুলে দিলাম রে ভাই। তোকে তোকে আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি রে ভাই, আমার মেয়ে পামেলাকে নিয়ে আমায় তুই বাঁচতে দে রে ভাই, আমায় তুই বাঁচতে দে রে ভাই, বাঁচতে দে। আহারে, বলে আমার ওই নিজের দাদাকে রে এইভাবে কাঁদতে দেখে আমারও কষ্ট হচ্ছে রে। বলে হাজার হারামি হলেও আমি তো মানুষ রে। আমার এই শরীরে দয়া মায়া আছে নাকি রে? না গো দাদা, এই সম্পত্তির চেয়ে অনেক ডবল রতন তোমার কাছে আছে। আরো যাও, আমি একদিন ঠিক চিনিয়ে দিব দাদা।
বলে দেখো কাণ্ড, বলে আমাকে আরে এত মেজাজ গরম করলে ঠিক হবে না। এতে কোলেস্টেরল বাড়ে, দাম আছে, সুগার বাড়ে, টেনশন বাড়ে, দাম আছে। বেশি বাড়াবাড়ি করে না মাসে। এই মহারানী যে কাজ নেয় তখন পুরো ঝাঁটা মারি বলে কবে হবে কবে? আমি বললে চোখের সামনে ওই লতার সংসারটা যাতে ভেঙে খান খান হয়ে যায়, সেই জন্য তোমাদের মহারানী যা দিয়েছে আমি তাই দিয়েছি। এমনকি ওই পাড়ায় ওই বাগদের পাড়ায় দূরে বাগদের কচি বৌমাটাকে উষ্ণে ভাসনে ঘর থেকে বের করে এনে ওই মহারানীর হাতে তুলে দিয়েছি। মা গো মা, সেটাকে আমার কলকাতা থেকে বিক্রি করে দিল। চিন্তা করো না গো মাসি, চিন্তা করো না। ওই ভাগার খেলাটা আমি শুরু করে দিয়েছিল মাসে। এতদিন খেলা ওই জীবনা ছিল বলে আমি কিছু করতে পারছিলাম না গো মাসে। এবার আমি এক ঢিলে দুটো পাখি মারবো গো মাসে, দুটো পাখি। আরে হ্যাঁ, দুটো পাখি। একদিকে ওই ইঁদুর সংসারটা ভাঙবো, আর অন্যদিকে ওই কোয়েল সোনাকে আমি সোনা গাছিতে বিক্রি করে দেবো রে। তোমার প্ল্যানটা কি বলো তো মহারানী? প্রতিদিন বিকালে ফুল তুলতে যায় কোয়েল ওই গোলাপ বাগানে। আর ভালো যাবে। আর আমি ওই সুশান্তকে কোয়েলের পেছনে লেলিয়ে দেব রে। সুশান্ত ওই কোয়েলকে আদর করে যত্ন করে রেপ করবে রে। আর তারপর গ্রামের সবাইকে জড়ো করে আমি কোয়েলকে অসতি মারব। যন্ত্র আনিয়ে কোয়েল ওই নদীতে ঝাঁপ দিতে যাবে রে। আর আমি তখন কোয়েলকে কপ কপ করে ধরে সোনাগাছির খাপে খাপ করে দেব। আমি অনেক হারামি দেখেছি, তোর মতো হারামি জীবনে দেখিনি। আরে দেখবে না গো মাসি, দেখবে না। আমি হলাম বিষাক্ত মাকড়সা। ওই সভ্যতার যারা ধরে নেব আমাকে, যারা। বুঝলাম বুঝলাম, এখানে মায়ের স্বার্থ আর তোমার স্বার্থ বুঝলাম, কিন্তু এই কাজ আমি কেন করব? এতে আমার স্বার্থ কি? স্বার্থ একটাই না, অর্থ, টাকা পাবি না, টাকা। থাকেন 50,000 টাকা, আর কাজ হয়ে গেলে আরো 50 পাবে। কোয়েলকে বিক্রি করে মহারানী পাবে 5 লক্ষ টাকা, আর আমার বেলাতে মাত্র 1 লাখ টাকা। ওই কতটা কম বলবেন স্যার, কতটা কম বল আমার তোমার ছেলেটা আগে ভালো ছিল গো, এই দিনের পর দিন কেমন যেন লোভী হয়ে যাচ্ছে। ওটা তোমাদের ব্যাপার, আমার জানা করার প্রয়োজন নেই। আমি শুধু চাই ওই পরিবারের ধ্বংস। দেখাবো গো বাসে, দেখাবো ওই ধ্বংসের
সিরিয়ালটা এবার আমি তোমায় দেখাবো গো মাসি। যা 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 মাসি, যা মাসি। ওই রাত্রে ভালো করে রান্না করো আর খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো গো মাসি। কারণ কাল থেকে আমাদের মাঠে নেমে পড়তে হবে গো মাসি। ওই চাণক্যের বুদ্ধির সাথে মির্জাফরের শয়তানি মিশিয়ে শকুনি আশার চাল দিয়ে বংশের ধ্বংস দিয়ে আমি শুরু করব T20 ম্যাচ। আর সেই ম্যাচের জিয়াল লিডার হবে তুমি গো মাসি, তুমি। আর আম্পায়ার হবে এই পুলিশ অফিসার। আর তুই কি হবে না? তুই আমি আমি হবা ওই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নগরী নগরী অন্ধতে নিরোদায় হলো এখনো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। ওরে ওদিকে হা করে কি দেখছিস রে? ওরে রসে ভরা কতটা দেখছিস নাকি রে? বলে ও ভালোবাসে সিধুকে রে? বলো কি? আরে আমিও তো সেটাই ভাবছি রে। বলে এই গায়ে এই তোর মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকবে ওই কোয়েল পাখির সাথে কিনা বিয়ে করবে ওই সিধুকে রে? তবে কি করা যায় মহারানী? কি করা যায়? নষ্ট করে দে রে! ওই সিধুর ভালোবাসাটাকে তুই নষ্ট করে দে। ওকে গিয়ে রেপ করে রে। এতে তোর মনে জ্বালা ও খিদে দুটোই মিটবে রে। আর এক বুক যন্ত্রণা নিয়ে কোয়েলে পাখিও গা ছাড়বে রে। আর এই খবরটা সিধু গ্রামে ফিরে এসে যখন শুনবে তখন যদি মহারানী বুঝেছি, তুমি এদিকটা দেখো, আমি ওদিকটা দেখি। যা যা রে, যা যা রে, যা। বুঝি রে পায়েল, সব বুঝি। সিধুটা এতদিন হয়ে গেল গ্রামে নেই, তোর মনটা যে তাকে ভুলে থাকতে পারছে না
সব বুঝিলে কোয়েল। সব পরিশুনে কাটা খাই বলছি কেউ নেই ছিনিয়ে দিতে এসেছি। না না, আসলে আমি এসেছি কি জন্য এসেছো? তোর মনের জ্বালাটা দূর করতে। সিঁদুরেই তো কি হয়েছে, আমি তো আছি। সিঁদুর বদলে আমাকে দিয়ে তোর কাজটা চালিয়ে নে না। এর বিরক্ত করছো বন্ধু? ও, চিৎকার করিস না, ঠান্ডা মাথায় ভেবে দেখ। বিরক্ত করো তো, রাস্তাটা ছাড়াও আমাকে দাও। যাবে? তাহলে কি ভেবেছিস? কি ভেবেছিস? পুকুরে জল দিয়ে যদি দেবতা পুজো হতো না, কেউ বম করে দিতে ছুড়ে যেত না। গঙ্গা জল আনতে জানোয়ার একটা। আমাকে ছেড়ে দাও। আমার মনের জ্বালা মিটা। আমাকে ছেড়ে দাও বন্ধু। আমাকে ছেড়ে দাও। ওঠো, ওঠো বলে ওঠো। তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি গ্রাম করতে বেরিয়েছিলাম, তোমার চিৎকার শুনে এখানে চলে এলাম। ছি, সাথে ছি, এমন একটা জঘন্য নোংরা কাজ করতে তোমার বিবেকে একবার বাঁধলো না? একবার কি ভেবে দেখলে না আজকের পরে এই মেয়েটার সমাজে মুখ দেখাবে কেমন করে? বলে কি হলো না, কি হলো? দেখো বাবু, কয়েককে একা পেয়ে সুশান্ত জোর করে আরে ঠান্ডা ছেলে বলে ওর নাগরটা গায়ে নাই দেখে তুই ওকে নেবে মনে করেছিলি না কেন? চুপ করুন! চুপ করুন কাকিমা, চুপ করুন। কেন শুধু শুধু কোয়েলকে দোষ দিচ্ছেন? দোষ যদি কেউ করে থাকে সেটা করেছে ওই সুশান্ত। আরে মহা, এটা শহর নয়, এটা গ্রাম। এখানে কয়েলকে সবাই কলঙ্কিত বলবে মা। মা গো, এদিকে নারী শক্তি সবাইকে খুব কম। আমরা ঘটা করে মা দুর্গার পুজো করি, কিন্তু মুখে বলি নারী শক্তির আরাধনা করছি। সে নারী সংখ্যা থাকে মাত্র 3 জন। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী। আর পুরুষ থাকে 4 জন, কার্তিক, গণেশ আর মহিষাসুর আর স্বয়ং বাবা ভোলানাথ। সেখানে নারী শক্তির পূজাতেও কিন্তু দেবতার সংখ্যা একটা হলেও বেশি থাকে। সেখানে নারী সবাইকে কোনো যুক্তি থাকে না রে মা, কোনো যুক্তি থাকে না। কাকা, যেও না, যেও না কাকা, যেও না। আমার একটা কথা শুনে যাও। আরে থাক থাক, ওসব শুনে বললাম হবে না। এখন এই পেটে কি হবে সেটা বলো কি হবে? হ্যাঁ, তা তো হবে না, তা তো হবে না। এই সারলাম না, সারলাম। ওরে এ তো এখন একটা অসতী না, একটা কুলোটালা, একটা নষ্টালা। কোয়েল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। তোমার পাশে কেউ না থাকলেও আমি আছি। আমিও তোমাদের সঙ্গে আছি। কোয়েলকে স্লোগানি করার জন্য আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এ কি বলছিস? আমি কি তোর ছোট বড় দাদা? So what? এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার,
আমার কাছে আইনের থেকে সম্পর্কের চেয়ে আইনের আদর্শ অনেকখানি বেশি। মহারাজকে কিছু একটা করো। ও আমাকে অ্যারেস্ট করতে এসেছে। আমি কি করবো বল, আমি কি করবো রে? আরে সত্যি ধরে, তুই তো এখন ওই আইনের চোখে একটা অপরাধী। ইন্সপেক্টর, ওকে আপনি অ্যারেস্ট করুন। তাহলে তা নয় করবে, কিন্তু এখন যদি গ্রাম ছেড়ে চলে যেতে হয়, ওরা গ্রাম ছেড়ে যাবে কোথায়? আরে জাহান নামে যাবে, লোক জাহান নামে যাবে। না, ওই ওই গায়ে থেকে তোর বেটা কিল, ওই ওকে দেখে আরো 5টা ছেলে যে নষ্ট হবে না। একটা নিরীহ মেয়েকে আপনারা কিছুতেই গ্রাম ছাড়া করতে পারবেন না। এই গ্রামে থাকলে ওকে সবাই ছিছি করবে, ছিছি করবে। তাছাড়া এই গ্রামে আর মাথা তুলে ঘুরে বেড়াতে পারবে না, কেউ ওর ছায়াও মারাবে না, কেউ বিয়েও করবে না, কারণ কঙ্গলে ময়লা হয়ে গেছে। কাকিমা, গঙ্গাতে ভেসে যাওয়া এক শুকনো মালাকে দেখে আপনি কখনো গঙ্গাকে অপবিত্র করতে পারবেন না। কারণ শুকনো ভেসে আসা মালাটা কোনো মৃতদেহেরও হতে পারে, কিংবা বিসর্জন করে দেওয়া কোনো দেবী প্রতিমারও হতে পারে। বলো না, কোয়েল, এ দেখে বলেছে কোনো লাভ নেই গো মামলাতে। ও বলে জানিলই না কি তার অপরাধ বিচার হয়ে গেল গো, বিচার হয়ে গেল। না না না, এই কলঙ্কিত মুখে আর আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে পারবো না। এখন 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 আমার এক মিনিট পর আমি আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দেবো। সেই মেয়েটি কবে যে কলঙ্কের কালি লেগে দিয়েছে, সেই স্মৃতিতে সিঁদুরকে স্ত্রীর স্বীকৃতি দেবে। বাবা ঠিক বলছি, কোয়েলকে তোকে বিয়ে করতে হবে। না, না মাস্টার মশাই না, এ তো বড় একটা শাস্তি দেওয়ার আগে না মাস্টার মশাই, এই হতভাগিনী মেয়েটাকে আপনি গলায় রেখে মেরে ফেলেন মাস্টার বল দাদা বল, তুই কি কোয়েলকে বিয়ে করবি? যদি করিস তাহলে তোকে আমি গ্রেফতার করবো না, তাহলে তোকে আমি গ্রেফতার করতে বাধ্য হবো। আর তাই না হলে আমি নিজে জয় সাহেব কাছে ওর বিরুদ্ধে এমন সাক্ষী দেবো যা তোর আজীবন কারাদণ্ড হয়। কেন এবার আপনারা সবাই চুপ করে আছেন কেন? এইবার যদি সুশান্ত কোয়েলকে বিয়ে করতে রাজি হয়, আপনাদের কোনো আপত্তি নেই তো? কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন। মজা ঠম দেখে আর পাচ্ছি না, এই কলঙ্কিনী কালামুখীকে কে ছেলের বউ করে ঘরে তুলবে? বললো আমার কাছে কি হয়ে গেল? তোমার শোনে বাছা, তোকে আমি একটা কথা বলে রাখি, তুই আমার কাছে আমি কলঙ্কিনী ছিল, কলঙ্কিনী আছে, কলঙ্কিনী থাকবে। আমি কিন্তু তোর সিদ্ধান্ত এখন জানতে পারলাম না দাদা। তুই কি কোয়েলকে বিয়ে করে স্ত্রী স্বীকৃতি দিবি কি না সেটা বল। হাই 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 হাই, বলে বলে একা তুই করিস না, করিস না। তুই ওকে বিয়ে করলে ওকে সবাই ধিক্কার দেবে না, ধিক্কার দেবে। তুই চুপ কর, কত নিয়ে আমার ভাসতে হলো। রাজি আছিস কিনা বল? জেল খাটাতে বিয়ে করা অনেক ভালো। আমি রাজি, আমি রাজি বাবা, আমি রাজি। হ্যাঁ, আমার আর কোনো কাজ নেই। ঠিক সময়ে এসে একটা সমস্যার সমাধান করতে পেরে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেব। না হলে তো আমি আমার নিজের দাদাকে অ্যারেস্ট করতে বাধ্য হতাম। চলি। কি মহারানী, তোমার প্ল্যান সাকসেস হলো না তাই তো? তুমি যখন থেকে প্ল্যান করেছিলে তখন থেকে আমি জানতাম কি করতে চলেছো। বলে কি না, বলে কি? আর তখন আমি ঠিক করে রেখেছিলাম আমি কি করব। চোখের মুখে নুন দিতে আমি খুব ভালো জানি। আরে দাঁড়ান দাঁড়ান, এই আমার প্ল্যানের কথা আপনাকে কে বলেছে? কে বলেছে? খেলা হবে, খেলা হবে। খুব সাবধানে চলো। মনে রেখো, তুমি কোনো বাচ্চা ছেলের সাথে গাঙ্গুলি খেলছো না। তুমি লক্ষ্যের মাঠে গাঙ্গুলির সঙ্গে ক্রিকেট খেলছো। ক্রিকেট ক্রিকেট কথাটাই আমার মনে থাকবে গো।
আপনার কাছে যে খেলাটা ক্রিকেট, আমার কাছে সেটা ওই সিরিজ চলে, আমি জিতবই গো। খুব আনন্দ হচ্ছে। এতদিন ধরে যে স্বপ্ন আমি দেখেছিলাম, আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কষ্টকে সম্বল করে ছেঁড়া কাপড়ে শরীর থাকলেও আজকে আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু সে আনন্দের কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না বাবা। সেই আনন্দের খবরটা হচ্ছে আমার সিধু আর তার বন্ধু একসাথে এক মঞ্চে গান গেয়েছে। কি বলে তুমি? সিধু মঞ্চ থেকে গান গেছে? আমি কল্পনা করতে পারছি না, কল্পনা করতে পারছি না। সব ঘুরে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক মঞ্চের মধ্যে আলো আলো আলো, সেই রোগীর আলো রয়েছে, শুধু দর্শক করতাম নিচ্ছে আর সিদ্ধার্থ গাইছে। বাংলাতে ভাবছিলাম আমি যেদিকে স্বপ্ন দেখছি, আর স্বপ্ন দেখতে কখন বিপদ হয়ে পড়েছিলাম। এখনো তো তোমাকে আসল খবরটা শোনানোই হয়নি। সেটা আবার কি? সেটা আবার কি? সেটা হচ্ছে আমাদের সিধু কালই শহর থেকে গ্রামে ফিরে আসছে। ওরা যখন গ্রামে ফিরবে তখন হয়তো আমি সন্ধ্যেবেলায় তুলসীতলায় সন্ধে দেবো। আর আমি তখন
সিংহ দুয়ারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো, এসো এসো এই নজওয়ান, এসো রাজকুমার, রাজা আজ বড় ক্লান্ত, মুক্তি দাও মরে, সামলাও তোমার রাজত্ব। সবাই তোদের বাধ্য করে, না হয় একটু বিশ্বাস করে, তুলে গেল হাতে খড়গ বিমান, মুক্ত করে দাও পুত্র। তুমি তো রাজা, তুমি মানুষ নও, তুমি দেবতা নও, তুমি এলো প্রধান ঘরে পূর্বভাগ, তুমি রাজত্বের স্বর্গবাস, যশোদা দেবকীর সন্তান তুমি, তোর সহস্রের মহাদারী, তুমি তুফান, তুমি প্রবল, তুমি বৈশাখ, তুমি শ্রাবণ, তুমি মহাবীর, তুমি হয়তো আমার কি থাকবো না, কিন্তু দূর থেকে শুনতে পাবো তোমার উল্লাস, তোমার গর্জন, তুমি করেছো ক্রেতা শক্তিকে বর্জন, তুমি করেছো দুর্নীতিকে সরকার, বেঁচে থাকো, বেঁচে থাকো আমার রাজকুমার। তুমি তুমি কাঁদছো, তোমার চোখে জল। আনন্দে গো আনন্দে, চোখে জল চলে এসেছে গো। আজকের এই আনন্দের দিনে আমার বড় কালীঘাটের মাকে দর্শন করতে ইচ্ছা করছে গো। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। তোমার নেই তো কি হয়েছে? মায়ের যখন ইচ্ছা হয়েছে, আমি না হয় কালীঘাট থেকে তোমাদের একবার ঘুরে নিয়ে আসবো। তুমি আমাদের কালীঘাটের মাকে দর্শন করতে নিয়ে যাবে? আমার তো নিজের কান পেয়ে বিশ্বাস হচ্ছে না। সত্যি বাবা, দস্যু রত্নাকর যদি নিজেকে পাল্টে বালমুখী মনে হতে পারে, তো আমি নিজেকে পাল্টে তোমাদের একবার কালীঘাট থেকে ঘুরে নিয়ে আসবো না? ঠিক বলেছিস খোকা, ঠিক বলেছিস। শোন, সকাল সকাল যাবো, সকাল সকাল দিয়ে না মাকে খুব ভালো করে দর্শন করা যাবে। তাহলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি জামা কাপড় টাকা পয়সা বাক্স পেটারি গুছিয়ে নাও। আরে দাদা বাক্স নেই তো, আমরা তো কালীঘাটে থাকতে যাচ্ছি না, পুজো দেবো চলে আসবো। সত্যি বাবা, তোমার বুদ্ধিটা একেবারে গেছে। আচ্ছা মা, তুমি বলো, যে শাড়ি পরে যাবে সেই শাড়ি পরে মাকে পুজো দেবে? বাড়ি আসার সময় যদি ওই শাড়িতে সিঁদুর, পাঞ্জাবিতে ধুতি, সিঁদুর লেগে যায়, তাহলে ওই শাড়ি পরে সারা রাস্তা বাড়ি ফিরে আসবে। ঠিক বলেছিস খোকা, ঠিক বলেছিস। এই শোনো, এসব গল্প বিতর্কের মধ্যে যেও না তো। আমি বলো যাই খোকা, জামা কাপড় ব্যাগপত্র সব গুছিয়ে নিই। বাবা, তোমার তো এখন স্নান হয়নি, না, না। যাও স্নানটা গিয়ে সেরে ফেলো। আচ্ছা বেশ, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। সারা জীবনে একটাই সুযোগ পেয়েছি, সেই সুযোগটাই আমি কাজে লাগিয়ে ফেলেছি। আরে ঢাকনা, বলে শুনলাম সিঁদুরটা নাকি তার সুস্থ হয়ে গায়ে ফিরছে না। ঠিক শুনেছ মহারানী, ঠিক শুনেছ, একদম গ্রামে ফিরছে। ওর মানে যা করায় আজই করে ফেলতে হবে না। আমি আগে এসব কাজ করেছি নাকি? আমাকে বুঝিয়ে বলে দাও কি করতে হবে। আরে কিছু না রে, কিছু না, আগে মনটাকে শক্ত কর, তারপর ওই শ্রীরামপুর স্টেশনে ট্রেনটা থামলে কালীঘাট এসে গেছে বলে তুই তোর মা বাবাকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়বি। আর তখন ওই স্টেশনের বাইরে চায়ের দোকানের বেঞ্চে ওদের বসিয়ে রেখে বলবি, তোমরা দুজনে এখানে বসো, আমি মায়ের পুজোর জন্য ফুল নিয়ে আসি রে। ওরা তোর কথা শুনে ওই বেঞ্চে বসে থাকবে রে, তারপর তুই টাউন ট্রেনটা ধরে বাড়ি ফিরবি।